যদি পর্তুগালের স্কোয়াডের কথা বলি, সর্বপ্রথম মাথায় যেটা আসবে ওটা হচ্ছে পর্তুগালের মিডফিল্ড। ভাই মিডফিল্ডে স্টার্টিং থেকে শুরু করে এত ভ্যারাইটিস পর্তুগাল পাইছে। বাট যদি ডেপথের কথা বলি, পর্তুগাল অত বেশি ডেপথ না। ডেপথের তুলনায় স্পেন তো ভাই পর্তুগালে ক্লিয়ার করে দেয়, ক্লিয়ার করে দেয়। কারণ মিডফিল্ডের তুলনায় স্পেন প্রতি বছরই মারাত্মক একটা লাইন আপ নিয়ে আসে, অ্যান্ড এই বছরও সেম। বাট আজকে আমরা কথা বলবো পর্তুগালের স্কোয়াড নিয়ে। পর্তুগালের ওয়ার্ল্ড কাপে কীরকম একটা স্কোয়াড বানাইছে, অ্যান্ড এবার কি পর্তুগাল পারবে নাকি ফাইনালি কোনো কিছু অ্যাচিভ করতে দ্য বিগেস্ট স্টেজ অন আর্থ বা বিগেস্ট কম্পিটিশন অন আর্থ, এই কম্পিটিশনের মধ্যে বা ওয়ার্ল্ড কাপের মধ্যে। সো আজকে আমরা রিভিউ করব পর্তুগালের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড, যেটার মধ্যে কিনা 26টা প্লেয়ার, টেকনিক্যালি 27টা প্লেয়ারই বলা যায়, কারণ তারা খুব সুন্দর করে শেষের দিকে মেনশন করে দিয়েছে তাদের লিস্টে ডিয়েগো জোতাকে। হ্যাঁ, ডিয়েগো জোতা মারা গেছে কয়েকদিন আগে। সে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে খুবই ভালো একটা ভূমিকা পালন করতে পারতো, কারণ পর্তুগালের স্ট্রাইকার পজিশনটা অনেক ভোগায় মাঝে মাঝে। হ্যাঁ, রোনালদো আছে, তারপর গনকালো রামোসও আছে, বাট ডিয়েগো জোতা যেই সিজন পার করতেছিল সবাই ধরে রাখছিল পর্তুগালের স্ট্রাইকার পজিশনে ডিয়েগো জোতা খুবই ভালো ভূমিকা পালন করবে। বাট আনফর্চুনেটলি সে মারা যায়। বাট পর্তুগাল খুব সুন্দর একটা জিনিস করছে, তার নামটা অফিসিয়ালি মেনশন করছে, একটু ফেড আওয়ে করে দিছে যাতে বোঝা যায় সে মারা গেছে। বাট জিনিসটা আমার ভালো লাগছে। তো যাই হোক, ডিয়েগো জোতার কথা বাদ দেই। সর্বপ্রথম আমরা শুরু করি গোলকিপিং পজিশন নিয়ে। ভাই পর্তুগালের যে কোচ, নতুন নতুন কোচ এসে, হ্যাঁ কোচের আসা মাত্রই তারা সর্বপ্রথম লিগ জিততে নিছে, আই মিন নেশনস কাপ জিতছে। কিন্তু ভাই তোমরা চারটা গোলকিপার কোন দুঃখে লয়ে গেতাছো? আমরা বুঝি, হ্যাঁ তোমরা যে মেন গোলকিপার আছে পরে খেলাইবা, ও যদি ইনজুর হয় তখন বা ওই যদি একটু রেস্টের প্রয়োজন হয় তখন আমরা সেকেন্ড গোলকিপার খেলাবো। যদি সেকেন্ড গোলকিপার ইনজুর হয়, যেটা হয় না কখনো, তখন যে আমরা থার্ড গোলকিপারকে নামাবো। চারটা গোলকিপার কোন জায়গায় ঢুকাইবা ভাই? বাট এদিক দিয়ে যদি তারা একটা ডিফেন্ডার ভালো অপশন নিত আরও ভালো হইতো, কারণ তাদের ডিফেন্সের অপশন অত বেশি না থাকলেও হ্যাঁ অনেক নামি দামি নাম আছে। লাইক যদি ফুল ব্যাকের তুলনায় করি, ভাই কানসেলো, যে কিনা রাইট ব্যাক লেফট ব্যাক দোনো পজিশনে খেলতে পারে। বার্সেলোনায় এই সিজন যখন হাফ সিজনের পর আইছে, পুরো সিজন কাঁপাইছে। সো কানসেলোকে আমি স্টার্ট করব। হ্যাঁ, পর্তুগালের ন্যাশনাল টিমে ও অত চান্স পায় না স্টার্ট করার, বাট আই গেস হি ডিজার্ভ দ্য চান্স টু স্টার্ট ইন দ্য স্টার্টিং 11। অ্যান্ড লেফট ব্যাক পজিশনে অলওয়েজ নুনো মেন্দেসই থাকবে, দ্য বেস্ট লেফট ব্যাক রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড। ভাই পিএসজিতে পুরো ফাটাইতেছে, যে প্লেয়ারই ও সামনে আসুক কাঁপাই দিতেছে, সবাই পকেটে ভরতেছে। সো নুনো মেন্দেসে স্টার্ট করবো। অ্যান্ড রাইট ব্যাক হিসাবে আমি কানসেলো রাখবো। হ্যাঁ, অনেক অপশন আছে, বাট আমার জন্য কানসেলো থাকবে। অ্যান্ড যদি আমরা জুটির কথা বলি, ডিফেন্ডিং জুটি মানে সিবি জুটিতে, সো সর্বপ্রথম রুবেন দিয়াস থাকবে। এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার, অত হাই ক্লাস কোনো ডিফেন্ডার না হলেও খুবই ভালো এক্সপিরিয়েন্স আছে, আর পর্তুগালে তার খেলা খুবই দুর্দান্ত ছিল। অ্যান্ড যদি ডিফেন্ডিং জুটির কথা বলি, তাহলে রুবেন দিয়াস আর গনকালো, এই দুজনের জুটি খুবই ভালো মানে ফর্ম দিতেছে পর্তুগালের জন্য। সো আমি এই চারজনকেই আমি ডিফেন্ডারে রাখবো। অ্যান্ড এখন আসি মিডফিল্ডে পর্তুগালের অপশন বেস্ট। ভাই যদি স্টার্টিংয়ের কথা বলি, দি বেস্ট মিডফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড কাপ রাইট নাও, কারণ সর্বপ্রথম আছে ব্রুনো ফার্নান্দেস, যে কিনা এই সিজন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগের টপ অ্যাসিস্ট প্রোভাইডার, প্রিমিয়ার লিগের হিস্ট্রিতে সবচেয়ে বেশি অ্যাসিস্ট দিছে ও। সো দুর্দান্ত সিজন কাটাইতেছে, পুরো ম্যানচেস্টার ইউনাইটেডকে একা টানতাছিল পুরো সিজন। সো ওকে আমরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে দেখবো। আর ডিফেন্ডিং মিডফিল্ডে হিসাবে জুটিতে আছে ভাই মারাত্মক দুইটা জুটি, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে ব্যাক টু ব্যাক। তাও কি পিএসজির জুটি ভিতিনিয়া প্লাস জাও নেভেস। এখন জাও নেভেস শুরু করবে নাকি সেটা জানি না, যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার আরও আছে রুবেন নেভেস। সো দেখা যাক অ্যাট দি এন্ড কি হয়। আমার মতে মিডফিল্ডের জুটি হবে ভিতিনিয়া অ্যান্ড জাও নেভেস, অ্যান্ড অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবে ব্রুনো ফার্নান্দেস। এই তিনজন মারাত্মক লেভেলের একটা কম্বিনেশন দিতে পারবে। অ্যান্ড হ্যাঁ, ব্যাকআপ অপশনও ভালো আছে, বাট অত বেশি ব্যাকআপও নাই। যদি ব্যাকআপের কথা বলি, স্পেন এই জায়গায় মাইল পার করে, কারণ স্পেনের মিডফিল্ডের ব্যাকআপ অলওয়েজই থাকে, এর আগেও বলছি। সো এখন আসি আমরা অ্যাটাকে, কারণ মিডফিল্ড নিয়ে কিছু বলার কথা নাই। এই তিনটা প্লেয়ার যে কী করতে পারে সেটা সবাই জানে, প্রতিটা ফুটবল ফ্যানই জানে। যদি এখন তুমি সিজনাল ফ্যান হয়ে থাকো, ওটা আলাদা হিসাব, তুমি এসব কিছু জানো না, তুমি নাম নিয়ে খুশি থাকো, তোমার জন্য ওটাই যথেষ্ট। বাট এখন আসি অ্যাটাকে। যদি লেফট উইং অপশনটা দেখি, লেফট উইংয়ে সর্বপ্রথম আমি স্টার্টিংয়ে রাখবো রাফায়েল লিও। হ্যাঁ, বলাটা বেশি কনসিস্টেন্ট না, এই সিজন অত ভালো কাটায় নেই, বাট যেদিন রাফায়েল লিও দিয়ে আসে ভাই মারাত্মক খেলে। ও ডিফেন্ডারকে টেক অন নিতে পারে, ভালো ড্রিবলিং করতে পারে, ওর পেসও আছে, খুবই দুর্দান্ত খেলে। বাট ওর প্রবলেম হইতেছে ও কনসিস্টেন্ট না। বার্সেলোনার ফারান তোরেজের কথা মনে আছে? ওইটা। বাট ওর ব্যাকআপ অপশন আছে, যেটা হইতেছে জাও ফিলিক্স আল নাসেরে খুবই দুর্দান্ত সিজন কাটাইছে। যদি ইউরোপে আনো কি অপশন হয় সেটা আমরা দেখছি, কোনো সিজনও মানে ডাবল ডিজিট পার করতে পারে নাই, মানে 20-এর মতো জিয়ে দিতে পারে নাই। অ্যান্ড এই বছর তারা সর্বপ্রথম আল নাসেরে গিয়ে 20টা গোল দিয়ে দিছে। সো আল নাসের কতটা হার্ড লিগে খেলতেছে সেটা ধারণা পাইতেছে। বাট যাই হোক,
রাফায়েল লিওর ব্যাকআপ অপশন জাও ফিলিক্স ভালো একটা অপশন আছে। অ্যান্ড ওই পাশে যদি রাইট উইং অপশন দেখি, রাইট উইং অপশনে আমি স্টার্টিং করাবো বার্নার্দো সিলভাকে। বার্নার্দো সিলভা হ্যাঁ ও অ্যাজ এ ক্যাম হিসাবে ভালো খেলতে পারে, বাট ও রাইট উইংটাও ভালো কন্ট্রোল করতে পারে। তাগলিয়াফিকোও আছে স্পোর্টিংয়ের প্লেয়ার, যে কিনা বার্সেলোনার একাডেমি থেকে আছে। তাগলিয়াফিকো এই সিজন খুবই দুর্দান্ত কাটাইছে, খুবই ভালো একটা গোল রেশিও আছে তার স্পোর্টিংয়ের জন্য। বাট সর্বপ্রথম শুরু করবে বার্নার্দো সিলভা, কারণ তার যে এক্সপিরিয়েন্স, তার যে মানে স্পেসের মধ্যে ডমিনেশন, সেই জিনিসটাকে পর্তুগাল ভালোভাবে ইউজ করতে পারবে। অ্যান্ড এখন আসি স্ট্রাইকার পজিশনে। স্ট্রাইকার পজিশনে আমি শুরু করাবো গনকালো রামোসকে। এখন হ্যাঁ অনেক রোনালদো ফ্যান আমার উপরে উঠতে পারে, বাট রোনালদোর স্টার্ট করার দরকার আছে ভাই। রোনালদো ভাই, আমি অ্যাজ এ মেসি ফ্যান এটা বলতেছি না, আমি অ্যাজ এ ফুটবল ফ্যান বলতেছি যে রোনালদো হ্যাঁ খুবই মারাত্মক লেভেলের ফুটবলার, খুবই মারাত্মক লেভেলের প্লেয়ার, স্ট্রাইকার, ওয়ান অফ দ্য বেস্ট বা দি বেস্ট স্ট্রাইকার অফ অল টাইম। বাট বর্তমানে রোনালদোর বয়স অনেক বেশি হয়ে গেছে। অনেকে টানতে পারো হ্যাঁ আল নাসেরও তো টপ স্কোরার হয়ে গেছে, এত গোল করতেছে। যাও কানসেলো আল নাসেরে 20টা গোল মারছে, যে কিনা ইউরোপে 15টা গোলও মারতে পারে না। অ্যান্ড রোনালদো হ্যাঁ স্টার্টিং করালে ভালো, রোনালদো খুব গোল দিতে পারে, ট্যাপ ইন করতে পারে। বাট এখন না ওয়ার্ল্ড কাপে শুধু ট্যাপ ইন চলে না। ওয়ার্ল্ড কাপে তুমি যদি রোনালদোর রেকর্ড দেখো, লাস্ট 5টা ওয়ার্ল্ড কাপে নকআউট স্টেজে একটা গোলও দিতে পারে নাই। অ্যান্ড আমি কোনো হেড দিতেছি না ভাই, আমাকে যদি মারতে আসো কিছু করার নেই ভাই, যেটা সত্য ওটাই বলতেছি। রোনালদো ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে অত ভালো খেলতে পারে না। ওয়ার্ল্ড কাপের যখন বিগ ম্যাচগুলো আসে রোনালদো ভালো পারফরমেন্স দিতে পারে না। অ্যান্ড আমরা গত 5 ওয়ার্ল্ড কাপে দেখছি ভাই, নতুন কিছু না। অ্যান্ড গনকালো রামোসকে এই জায়গায় চান্স দেওয়ার দরকার। গনকালো রামোস হ্যাঁ দেখতে পারবে যে বেশি গোল নাই, কিন্তু তোমার বুঝতে হবে পিএসজিতে স্ট্রাইকার পজিশনে খেলে দেমবেলে, সে জায়গায় বেশি স্টার্টিং পায় না। বাট যখনই স্টার্ট করে খুবই দুর্দান্ত পারফরমেন্স দেয়, প্রতি ম্যাচে গোল অ্যাসিস্ট দেয় যতগুলো ম্যাচ ও স্টার্ট করছে। সো ও ভালো একটা ইম্প্যাক্ট ফেলাইতে পারে। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা এটা দেখছি, যখন ও ডেবিউ করছে প্রথম ম্যাচে ও হ্যাটট্রিক মারছে, দ্যাট ওয়াজ ফিনমিনাল। অ্যান্ড হ্যাঁ রোনালদোকে স্টার্টিং করবা কি কারণে ভাই? রোনালদো তো ওয়ার্ল্ড কাপ জেতার ড্রিম না ভাই, ও তো নিজেই বলছে ওয়ার্ল্ড কাপ আমার ড্রিম না, মাত্র 6-7 গেমের একটা টুর্নামেন্ট, এটা কি আমার জন্য ড্রিম? তো আর স্টার্ট করার দরকার কি বলো? অ্যান্ড এখন এটা থেকে প্রশ্ন আছে যে পর্তুগালের এই স্কোয়াডটা কি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? যদি আমি দেখি পর্তুগালের এই স্কোয়াডটা বর্তমানে বা পর্তুগালের ইতিহাসে দি বেস্ট স্কোয়াড এভার ভাই। পর্তুগালের পর্যন্ত যতগুলো স্কোয়াড আছে এভার, বেস্ট এভার। কিন্তু তুমি একটা জিনিস দেখো, পর্তুগাল এই স্কোয়াডটা নেশনস লিগ জিতছে ঠিক আছে, বাট ইউরোতে কিছু করতে পারে নাই। তারপর পর্তুগাল এ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে বলতে পারো তোমরা হ্যাঁ রোনালদো সবকিছু জিতাই দিছে, রোনালদো সবকিছু জিতাই দিছে, বাট দ্য থিং ইজ রোনালদো সবকিছু জিতায় নেই, রোনালদো একা পর্তুগালকে টানে নাই। তোমরা এখন যে সিম্পাতির জন্য যে রোনালদো ভক্ত যারা আসো, পাগল হয়ে আসো, না না রোনালদো থাকতে তো কিছু আসলে না, রোনালদো সব আছে, এরকম না ভাই, লিটারালি এরকম না। রোনালদো কোনো টুর্নামেন্টে এমভিপি হইতে পারে নাই। যতগুলো টুর্নামেন্ট পর্তুগাল জিতছে, রোনালদোর যদি স্ট্যাট দেখো ভাই, স্ট্যাট প্যাডিং যদি করতে চাও গোল অ্যাসিস্ট পাইবা, কিন্তু রেটিং বা ইম্প্যাক্টের কথা বলো নাই, টোটালি নাই। সো রোনালদোকে তুমি যদি এই জায়গা বলো যে রোনালদো একা টাইনা নিয়ে যেতে পারবে, এরকম না। আমি বলবো এই পর্তুগালের টিমটাকে যদি ব্রুনো ফার্নান্দেসের অ্যারাউন্ডে সাজানো হয়, তাকে মেন টার্গেট রেখে যদি টিমটাকে কন্ট্রোল করা হয়, দিস টিম ক্যান গো ভেরি ফার। হ্যাঁ উসেভিও যে কিনা একা পুরো পর্তুগালকে টাইম না ওয়ার্ল্ড কাপে 3rd পজিশন পর্যন্ত নিয়েছিল, সেরকম একটা অ্যাচিভমেন্টও দেখতে পারি। অ্যান্ড হয়তো বা পর্তুগালের যে ড্রিম, পর্তুগালের ফ্যানদের যে ড্রিম, রোনালদো ফ্যানদের যে ড্রিম ওয়ার্ল্ড কাপ জেতা, হয়তো বা সেটা সম্ভব হতেও পারে। বাট ফর মি, তুমি যদি আমাকে আজ করো এই পর্তুগালের টিমটা কি ওয়ার্ল্ড কাপ জেতার সামর্থ্য আছে? হ্যাঁ আছে, কিন্তু তারা কি ওয়ার্ল্ড কাপ জিতবে? ফর মি না, জিতবে না। হ্যাঁ কন্ট্রোভার্সিয়াল টেক নিতে পারো, হয়তো বা বলতে পারো যে আমি আর্জেন্টিনা ফ্যান যার কারণে বলতেছি পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিতবে না। ইটস নট লাইক দ্যাট ভাই, পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিতবে না, এটা তুমি হাতে কলমে লেখা রাখো। হ্যাঁ পর্তুগাল ফ্যানরা অনেক খুশি হইতে পারো, রোনালদো লাস্ট ওয়ার্ল্ড কাপ এনজয় করতেই পারো, বাট বেশি এক্সপেকটেশন রাখো না। রোনালদো থেকে এক্সপেকটেশন রাখতে পারো লাস্ট ড্যান্স ওয়ার্ল্ড কাপ যাতে উপায় ড্রিম করতে পারো, বাট দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা ভালো না।